বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে বিদ্যুৎ দিয়ে আমাদের ঘর আলোকিত হয়, ফ্যান চলে, মোবাইল চার্জ হয় এবং সারা বিশ্বের মেশিনগুলো চলে, তা আসলে কিভাবে তৈরি হয়? আমরা প্রতিদিন সুইচ অন করি এবং সাথে সাথে আলো জ্বলে ওঠে, কিন্তু এর পেছনের পুরো গল্পটা খুবই মজাদার এবং কিছুটা জটিলও। বর্তমান সময়ে বিদ্যুৎ আমাদের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় অংশ হয়ে উঠেছে। যদি মাত্র একদিনের জন্য বিদ্যুৎ চলে যায়, তবে আমরা বুঝতে পারি যে আমরা এর ওপর কতটা নির্ভরশীল। এখন একটু ভেবে দেখুন, এত বড় বড় শহর, কারখানা, ট্রেন, হাসপাতাল এসব আসলে বিদ্যুৎ ছাড়া কিভাবে চলবে? আর এই কারণেই বিদ্যুৎ উৎপাদন করা এবং তা প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া একটি বিশাল এবং জটিল ব্যবস্থা। তাহলে বিদ্যুৎ আসলে কিভাবে তৈরি হয়? এটি কি কোথাও জমানো থাকে নাকি তাৎক্ষণিকভাবে তৈরি হয়? আর আমাদের ঘর পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে এটি এত দীর্ঘ পথ কিভাবে অতিক্রম করে? আজকের এই ভিডিওতে আমরা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত বিদ্যুৎ তৈরির আসল পুরো প্রক্রিয়াটি সহজ ভাষায় বোঝাতে চলেছি, যাতে পরের বার যখন আপনি সুইচ অন করবেন তখন আপনি জানতে পারেন যে এর পেছনে কত বড় একটি সিস্টেম কাজ করছে। তবে তার আগে ছোট্ট একটি কথা। বন্ধুরা, এমন তথ্যবহুল ভিডিও তৈরি করতে প্রচুর গবেষণা এবং পরিশ্রম করতে হয়, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যাতে আপনি সম্পূর্ণ তথ্য পেতে পারেন। চলুন এবার এগিয়ে যাওয়া যাক। বন্ধুরা, বিদ্যুৎ তৈরির পুরো প্রক্রিয়াটিকে সহজ করার জন্য আমরা এটিকে তিনটি ভাগে ভাগ করেছি। প্রথমত, বিদ্যুৎ কিভাবে উৎপাদন করা হয়, দ্বিতীয়ত, এটিকে দূর দূরান্তে কিভাবে পৌঁছে দেওয়া হয়, এবং তৃতীয়ত, শেষ পর্যন্ত আমাদের ঘরে বিদ্যুৎ কিভাবে আসে। তো চলুন সবার আগে বুঝে নিই যে বিদ্যুৎ কিভাবে উৎপাদন হয়। বন্ধুরা, বিদ্যুৎ তৈরির সবচেয়ে মৌলিক নীতি হল শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা। অর্থাৎ আমরা সরাসরি বিদ্যুৎ তৈরি করি না, বরং অন্য কোনো শক্তিকে রূপান্তর করে বিদ্যুৎ তৈরি করি। এখন প্রশ্ন হলো, কোন শক্তি? এর অনেকগুলো পদ্ধতি রয়েছে। সবচেয়ে সাধারণ পদ্ধতি হলো থার্মাল পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ কয়লা থেকে বিদ্যুৎ তৈরি করা। চলুন এটি ধাপে ধাপে বুঝে নিই। সবার প্রথমে বড় বড় কয়লার খনি থেকে কয়লা তোলা হয় এবং তা পাওয়ার প্ল্যান্টে পৌঁছে দেওয়া হয়। এরপর এই কয়লাকে একটি বড় বয়লারে পোড়ানো হয়। যখন কয়লা পোড়ে তখন প্রচুর তাপ উৎপন্ন হয়। এই তাপ দিয়ে বয়লারে ভরা জল ফোটানো হয় এবং তা বাষ্পে বা স্টিমে পরিণত হয়। এই বাষ্পের চাপ এবং তাপমাত্রা অনেক বেশি থাকে। এই বাষ্পকে একটি মেশিনের দিকে পাঠানো হয়, যাকে টারবাইন বলা হয়। তীব্র বেগের বাষ্প যখন টারবাইনের ব্লেডে ধাক্কা বাড়ে, তখন টারবাইনটি দ্রুত ঘুরতে শুরু করে। আর এখানেই আসল জাদু ঘটে। এই টারবাইনের সাথে আরেকটি মেশিন যুক্ত থাকে, যাকে জেনারেটর বলা হয়। যখন টারবাইন ঘোরে তখন জেনারেটরও ঘোরে এবং জেনারেটরের ভেতরে থাকা চুম্বক এবং কয়েলের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন হয়। কিন্তু এখানে খুব চমৎকার একটি ব্যাপার ঘটে, যা বোঝা বেশ মজার। ধরুন একটি বিশাল চুম্বক খুব দ্রুত গতিতে ঘুরছে এবং এর চারপাশে তামার কুণ্ডলী বা কয়েল লাগানো আছে। চুম্বকটি ঘোরার সাথে সাথে এর চারপাশে একটি ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র তৈরি হয় এবং এই ক্ষেত্রের পরিবর্তনের ফলে কয়েলের ভেতরে থাকা ছোট ছোট ইলেকট্রনগুলো ছুটতে শুরু করে। অর্থাৎ সেখানে হঠাৎ করে এক চাঞ্চল্য শুরু হয়ে যায়, আর এই চাঞ্চল্যই আসলে বিদ্যুতে পরিণত হয়। তার মানে বিদ্যুৎ কোনো জাদু নয়, বরং এটি হলো ইলেকট্রনগুলোর দ্রুত গতিতে ছোটাছুটি, যা আমরা ব্যবহার করি। একেই বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎ চুম্বকীয় আবেশ। অর্থাৎ যখন চুম্বক এবং তারের মধ্যে গতি সৃষ্টি হয়, তখন বিদ্যুৎ উৎপন্ন হয়। সহজ ভাষায় বুঝলে, কয়লার তাপ, বাষ্প, টারবাইন, জেনারেটর এবং শেষে বিদ্যুৎ। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। এখন প্রশ্ন হলো, শুধু কি কয়লা দিয়েই বিদ্যুৎ উৎপাদন করা হয়? এর উত্তর হলো না। বিদ্যুৎ তৈরির আরও অনেক পদ্ধতি আছে, যেমন হাইড্রো পাওয়ার বা জলবিদ্যুৎ। এতে বড় বড় বাঁধ তৈরি করা হয়। ওপর থেকে পড়া জল খুব দ্রুত গতিতে টারবাইনকে ঘোরায় এবং সেই টারবাইন জেনারেটরকে ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করে। অর্থাৎ এখানে বাষ্পের বদলে জল সরাসরি টারবাইনকে ঘোরায়। কিন্তু এখানে আরেকটি আকর্ষণীয় ব্যাপার রয়েছে। বাঁধে জল কমে গেলে বিদ্যুৎ উৎপাদনও কমে যায়। অর্থাৎ জলবিদ্যুৎ পুরোপুরি জলের ওপর নির্ভরশীল। আর এটাই কারণ যে আপনারা হয়তো দেখেছেন যে গ্রীষ্মকালে যখন জলের স্তর কমে যায়, তখন অনেক জায়গায় বিদ্যুতের ঘাটতি দেখা দেয়। আর এটাই কারণ যে বৃষ্টির সরাসরি প্রভাব বিদ্যুৎ উৎপাদনের ওপর পড়ে। এছাড়া রয়েছে উইন্ড এনার্জি বা বায়ু বিদ্যুৎ। আপনারা হয়তো বড় বড় পাখার মতো উইন্ড টারবাইন দেখেছেন। বাতাস বইলে এই টারবাইনগুলো ঘোরে এবং জেনারেটর বিদ্যুৎ তৈরি করে। একইভাবে সৌরশক্তিও রয়েছে। এটি সূর্যের আলোকে সরাসরি বিদ্যুতে রূপান্তরিত করা হয়। এর জন্য সোলার প্যানেল ব্যবহার করা হয়। সোলার প্যানেলে থাকা সেলগুলো সূর্যের আলোকে বিদ্যুতে পরিণত করে। এই পদ্ধতিটি অন্য পদ্ধতিগুলোর থেকে আলাদা, কারণ এতে টারবাইনের কোনো প্রয়োজন হয় না। এতক্ষণে আমরা বুঝে গেছি যে বিদ্যুৎ বিভিন্ন উপায়ে তৈরি করা যেতে পারে, কিন্তু আসল চ্যালেঞ্জ হলো একে দূর দূরান্তে পৌঁছে দেওয়া। কারণ পাওয়ার প্ল্যান্টগুলো বেশিরভাগ সময়ই শহর থেকে দূরে থাকে।
এবার এখান থেকে শুরু হয় দ্বিতীয় ধাপ, ট্রান্সমিশন বা সঞ্চালন। বন্ধুরা, পাওয়ার প্ল্যান্টে যখন বিদ্যুৎ তৈরি হয় তখন এর ভোল্টেজ খুব বেশি থাকে না। আমরা যদি একে সরাসরি পাঠিয়ে দিই তাহলে রাস্তায় প্রচুর শক্তি নষ্ট হয়ে যাবে। তাই সবার আগে বিদ্যুতের ভোল্টেজ বাড়ানো হয়। এর জন্য ব্যবহার করা হয় ট্রান্সফরমার। একে একটি বিশেষ মেশিন যা ভোল্টেজ বাড়াতে বা কমাতে পারে। পাওয়ার প্ল্যান্টে ভোল্টেজ অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়, অনেক সময় লাখ লাখ ভোল্ট পর্যন্ত। এবার এত উচ্চ ভোল্টেজের বিদ্যুৎকে তারের সাহায্যে বহু দূর পর্যন্ত পাঠানো হয়। আপনারা নিশ্চয়ই বড় বড় টাওয়ার এবং হাই ভোল্টেজ লাইন দেখেছেন। এগুলোই হলো ট্রান্সমিশন লাইন। এখন প্রশ্ন হলো, ভোল্টেজ বাড়ানোর প্রয়োজন কেন হয়? কারণ যখন ভোল্টেজ বেশি থাকে তখন বিদ্যুতের অপচয় কম হয়। ব্যাপারটাকে এভাবে বুঝুন, যদি কম ভোল্টেজে বিদ্যুৎ পাঠানো হয় তাহলে রাস্তার মাঝেই প্রচুর বিদ্যুৎ তাপ হিসেবে নষ্ট হয়ে যাবে। তাই উচ্চ ভোল্টেজে ট্রান্সমিশন করা হয়। এরপর বিদ্যুৎ শহরের কাছে পৌঁছায়। এখানে আবারও ট্রান্সফরমার ব্যবহার করা হয়। এবার ভোল্টেজ কমানো হয়, কারণ এত হাই ভোল্টেজের বিদ্যুৎ সরাসরি ঘরে আনা যায় না। এরপর শুরু হয় তৃতীয় ধাপ, ডিস্ট্রিবিউশন বা বিতরণ। শহর ও গ্রামে ছোট ছোট ট্রান্সফরমার বসানো হয়। আপনারা প্রায়ই রাস্তার ধারে ট্রান্সফরমার লাগানো দেখেছেন। এগুলো সেই মেশিন যা হাই ভোল্টেজকে কমিয়ে ঘরের ব্যবহারের উপযোগী করে তোলে। শেষে বিদ্যুৎ আপনার ঘর পর্যন্ত প্রায় 220 ভোল্ট হিসেবে পৌঁছায়। এরপর আপনি সুইচ অন করেন এবং আলো জ্বলে ওঠে। কিন্তু বন্ধুরা, এখানে একটি মজার বিষয় জানা জরুরি। বড় পরিসরে বিদ্যুৎ সঞ্চয় বা স্টোর করা খুব কঠিন। অর্থাৎ আপনি এখন যে বিদ্যুৎ ব্যবহার করছেন তা ঠিক সেই মুহূর্তেই তৈরিও হচ্ছে। পাওয়ার প্ল্যান্টগুলো ক্রমাগত চাহিদা অনুযায়ী বিদ্যুৎ তৈরি করতে থাকে। যদি হঠাৎ করে চাহিদা বেড়ে যায় তবে পাওয়ার প্ল্যান্টকে সাথে সাথেই বেশি বিদ্যুৎ তৈরি করতে হয় এবং চাহিদা কমে গেলে উৎপাদনও কমিয়ে দিতে হয়। এই কারণেই বিদ্যুতের পুরো সিস্টেমটিকে খুব ভারসাম্যের সাথে পরিচালনা করা হয়। এবার আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিদ্যুৎ যদি এতই প্রয়োজনীয় হয় তবে মাঝে মাঝে পাওয়ার কাট বা লোডশেডিং কেন হয়? এর পেছনে বেশ কয়েকটি কারণ থাকতে পারে, যেমন অতিরিক্ত চাহিদা, খারাপ আবহাওয়া, প্রযুক্তিগত ত্রুটি বা লাইনে ফল্ট। কখনো কখনো সিস্টেমকে বাঁচানোর জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হয়, যাতে পুরো গ্রিড ফেল না করে। এবার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি। বন্ধুরা, কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করা সস্তা ঠিকই, কিন্তু এর ফলে দূষণও হয়। তাই আজ পুরো বিশ্ব ধীরে ধীরে গ্রিন এনার্জি বা সবুজ শক্তির দিকে এগোচ্ছে, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি এবং জলবিদ্যুৎ। এটি কেবল পরিবেশের জন্যই নয়, বরং ভবিষ্যতের জন্যও জরুরি। দ্রুত সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে। অনেক গ্রামে এখন সোলার প্যানেল থেকেই বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। যদি পুরো প্রক্রিয়াটিকে একবার সংক্ষেপে বুঝতে চাই তবে সবার প্রথমে কোনো উৎস থেকে শক্তি নেওয়া হয়, যেমন কয়লা, জল, বাতাস বা সূর্য। এরপর সেই শক্তি দিয়ে টারবাইন ঘোরানো হয় অথবা সরাসরি বিদ্যুৎ তৈরি করা হয়। টারবাইন জেনারেটরকে ঘোরায় এবং বিদ্যুৎ উৎপন্ন হয়। তারপর ট্রান্সফরমারের সাহায্যে ভোল্টেজ বাড়িয়ে দূর দূরান্তে পাঠানো হয়। শহরের কাছাকাছি এসে আবার ভোল্টেজ কমানো হয় এবং শেষে বিদ্যুৎ আপনার ঘরে পৌঁছায়। কিন্তু বন্ধুরা, এই পুরো গল্পের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় লুকিয়ে আছে। বিদ্যুৎ নিজে কোনো শক্তির উৎস নয়, এটি কেবল একটি মাধ্যম যা বিভিন্ন শক্তিকে ব্যবহারযোগ্য করে তোলে। আর আমরা যদি শক্তির উৎসগুলো শেষ করে ফেলি তাহলে বিদ্যুৎ তৈরি করাও কঠিন হয়ে যাবে। এই কারণেই আজ আমাদের শক্তির সঠিক ব্যবহার করা অত্যন্ত জরুরি। অপ্রয়োজনীয় আলো এবং যন্ত্রপাতি বন্ধ রাখা, বিদ্যুৎ সাশ্রয় করা, এই ছোট ছোট বিষয়গুলো ভবিষ্যতে অনেক বড় পরিবর্তন আনতে পারে। সুতরাং বন্ধুরা, এরপর থেকে যখনই আপনারা আপনাদের ঘরের সুইচ অন করবেন তখন একবার অবশ্যই ভাববেন যে এটি কেবল একটি বোতাম নয়, বরং এর পেছনে রয়েছে এক বিশাল সিস্টেম, হাজার হাজার মেশিন এবং লাখ লাখ মানুষের পরিশ্রম। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা জানলাম যে বিদ্যুৎ আসলে কিভাবে তৈরি হয় এবং আমাদের ঘর পর্যন্ত কিভাবে পৌঁছায়। কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনি এই ভিডিওটি কোন শহর থেকে দেখছেন এবং আপনার এই তথ্য কেমন লেগেছে। আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই লাইক করবেন। এই ধরনের জ্ঞানমূলক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমি চলি, ততক্ষণে আপনারা এই দুটি ভিডিও অবশ্যই দেখে নিন, এগুলো খুবই কাজের।